নমস্কার, আমি বুধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমরা এমন একটা কোম্পানির গল্প করব যে গল্পটার সঙ্গে অনেক ঐতিহ্য জড়িয়ে রয়েছে, যে কোম্পানিটা এমন একটা গ্রুপের অংশ যেটার ওপর গোটা ভারতবর্ষী বা গোটা ভারতবর্ষ কয়েক যুগ ধরে নির্ভরশীল এবং এই গ্রুপের প্রতি তাদের ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। ভারতবর্ষের তথা বিশ্বের অন্যতম ট্রাস্টেড গ্রুপের অংশ হচ্ছে এই কোম্পানি। 1952 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহেরু তিনি এই গ্রুপের যিনি চেয়ারপারসন, তৎকালীন চেয়ারপারসন ছিলেন, ঠিকই ধরেছেন, সেই JRD টাটাকে অনুরোধ করেন যে ভারতবর্ষে সেই সময় কোনো বিউটি প্রোডাক্টস, পার্সোনাল কেয়ার প্রোডাক্টস, অ্যাপারেল নিয়ে কোনো রিটেল কোম্পানি ছিল না। সেখানে তিনি অনুরোধ করেন যে যেহেতু প্রায় সমস্ত প্রোডাক্টই বিদেশ থেকে আমদানি করতে হতো, তিনি অনুরোধ করেন JRD টাটাকে যাতে এই ধরনের প্রোডাক্টস কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং সেটা ভারতবর্ষে যদি এই ধরনের রিটেল চেইন বা রিটেল একটা ফ্যাশনের ট্রেন্ড তৈরি করা সম্ভব হয়। তৈরি হয় ল্যাকমে। আপনারা প্রত্যেকে ল্যাকমের কথা শুনেছেন। হ্যাঁ, আগে ঠিকই শুনেছেন, সেটা এক আদ্যপান্ত একটি টাটা প্রোডাক্ট ছিল। পরে কি হলো সেই প্রসঙ্গে খুব দ্রুতই আসছি। সেই ল্যাকমে তার যাত্রা শুরু হয়, বিপুল জনপ্রিয়তা লাভ করে ভারতীয় মধ্যবিত্ত বিশেষ করে মহিলাদের মধ্যে। সস্তা, গ্রহণযোগ্য, নির্ভরশীল এবং প্রোডাক্ট কোয়ালিটির দিক থেকে অত্যন্ত উন্নত। 1990 সালে টাটা গ্রুপ মনে করেন যে আরও পরিবর্তনের প্রয়োজন রয়েছে। কেবলমাত্র বিউটি প্রোডাক্টস বা পার্সোনাল কেয়ার প্রোডাক্টস নয়, এটাকে আরেকটা নতুন ডিরেকশন দিতে হবে, একটা উদ্দেশ্য দিতে হবে। 1998 সালে তারা ল্যাকমে কোম্পানিকে ইন্টিগ্রেট করেন ট্রেন্টে, অর্থাৎ ট্রেন্টের জন্ম হয়। পরবর্তীকালে ল্যাকমে প্রোডাক্টস এবং ল্যাকমের কে বিক্রি করে দেওয়া হয় বা টাটা গ্রুপ বিক্রি করে দেন হিন্দুস্তান লিভারের কাছে। কিন্তু 1998 থেকে সেই যে যাত্রা শুরু হয়, পরবর্তীকালে 2004 সালে লিস্টিং হয় বটে, কিন্তু আমরা যে প্রাইস ট্রেন্ড দেখবো সেটা 1 জানুয়ারি 1999 থেকে, তখন অন্য নামে এই কোম্পানিটা ট্রেড করতো অন দ্য বোর্সেস। এবং এই কোম্পানি ট্রেন্ট লিমিটেড, কেন এই আলোচনা? কারণ এটা একটা স্টুপেন্ডাস সাকসেস স্টোরি। বহু কোম্পানি এসছে ভারতবর্ষে যারা বিপুল সম্পদ সৃষ্টি করে দিয়েছে বিনিয়োগকারীদের জন্য, কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে। ইনফোসিসের গল্প বলুন বা TCS এর গল্প বলুন, ইনফোসিসের বা উইপ্রোর কথা বলুন, এরাও যেরকম কয়েক হাজার গুণ সম্পদ সৃষ্টি করে দিয়েছে। একদম ইনসেপশনে কেউ যদি বিনিয়োগ করে থাকেন, এই কোম্পানিটা 1999 1 জানুয়ারি থেকে যদি আমরা ধরি, যেটা গুগল ফিনান্স দেখাচ্ছে, সেখানে প্রায় 5500 গুণ সম্পদ সৃষ্টি হয়েছে। 5500 গুণ, মাইন্ড ইউ, নট পার্সেন্ট। কত বছরে? মাত্র 26 বছরে। অর্থাৎ একটা ছোট কোম্পানি, সেই সময় ডেফিনেটলি একটা ছোট কোম্পানি ছিল, কিভাবে টাটা গ্রুপের সান্নিধ্যে স্নেহে ধীরে ধীরে বড় হয়ে উঠলো, সুবিশাল কোম্পানি হয়ে উঠলো এবং বর্তমানে নিফটি 50-র একটা কোম্পানি হয়ে উঠলো। এটাই তো গল্প। ট্রেন্টের মধ্যে কি ছিল যার ফলে তারা এই স্টুপেন্ডাস সাকসেস তারা অ্যাচিভ করতে পারলো, সেটা নিয়ে আলোচনা করব। ট্রেন্ট যে স্ট্র্যাটেজিসগুলো নিয়েছিল, তাদের যে কম্পিটিটরসদের খুব সহজে বিট করতে পারলো, মানুষের মধ্যে বিপুল জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা অ্যাচিভ করতে পারলো, তার পেছনে একটা দুর্দান্ত কারণ রয়েছে। কারণ টাটা গ্রুপ চিরকাল কেবলমাত্র প্রফিট ওনলি অর্গানাইজেশন নয়, এরা কেবল কনশাস ক্যাপিটালিস্ট নয়, এরা রেসপন্সিবল ক্যাপিটালিস্ট। এবং টাটা সন্সের মাধ্যমে এরা যা রোজগার করে তার একটা বিপুল অংশ তারা সমাজ সংস্কারে লাগিয়ে দেন এবং ঠিকই ভারতবর্ষেই সেই টাকাটা তারা খরচ করেন। যাই হোক, এটা তো টাটা গ্রুপের কথা। ফিরে আসি ট্রেন্ডে। ট্রেন্ড যেটা করেছে সেটা হিউম্যান এভলিউশনকে ধরতে পেরে গেছেন, অর্থাৎ সিক্রেট টু সাকসেস। মানুষ কি চায়, মানুষ কি পছন্দ করে, মানুষের ব্যবহারিক জীবনে তারা কিভাবে তাদের চলন, তাদের আচরণ, তাদের মানসিকতা, সমস্ত কিছু কিন্তু ট্রেন্ড ক্যাপচার করেছিল। এটা বিহেভিয়ারাল সাইকোলজি বলতে পারেন। এই জায়গাটায় দাঁড়িয়ে আছে ট্রেন্ডের সাফল্য। ট্রেন্ড বুঝতে পেরেছিল যে কেবলমাত্র ভারতবর্ষে 1% ইন্ডিয়াকে কেটার করলে হয়তো বড় বড় কোম্পানিগুলো দারুণ লাভবান হবে, কিন্তু এরা চলে যান সরাসরি বটম অফ দ্য পিরামিড। অর্থাৎ এরকম তো অ্যাসপিরেশনাল ইন্ডিয়ান্স ছিলেন বা আছেন,
অর্থাৎ যেমন বহু বহু কোটি কোটি মানুষ রয়েছেন যাদেরও স্বাদ আহ্লাদ রয়েছে, যাদেরও আপ টু ডেট এবং থাকতে ইচ্ছা করে, ফ্যাশন কনসিয়াস হতে ইচ্ছে করে, স্বাদ থাকলেও সাধ্যে কুলায় না, এমন একটা গ্রুপের জন্য, যেটা একটা সুবিশাল গ্রুপ, ট্রেন্ড কেটার করা শুরু করলেন। ট্রেন্ডের বিভিন্ন সেগমেন্টগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার শহরেও হয়তো টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 সিটিজে অলরেডি চলে এসছে তাদের এই ব্র্যান্ডগুলো। এর মধ্যে রয়েছে ওয়েস্ট সাইড, হ্যাঁ নিঃসন্দেহে ওয়েস্ট সাইড এক্সপেন্সিভ তার অন্যান্য ব্র্যান্ডের তুলনায়। ট্রেন্ডের কটা ব্র্যান্ড রয়েছে? ট্রেন্ডের বহু ব্র্যান্ডস রয়েছে, সেটা নিয়ে আজকের আলোচনা করব। ট্রেন্ডের দুটো মূল ভার্টিকাল রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ফ্যাশন এবং লাইফস্টাইল, দুটো হচ্ছে ফুড এবং গ্রসারি। এই দুটো অংশের মধ্যেই তাদের ব্যবসা রয়েছে এবং দেখুন কিভাবে ব্যবসাটাকে তারা বৃদ্ধি করেছে। ফ্যাশন এবং লাইফস্টাইল, তার মধ্যে কি রয়েছে? এই ফ্যাশন এবং লাইফস্টাইলের মধ্যে রয়েছে জুডিও, ওয়েস্ট সাইড। এইটাকে এবং এই সাফল্যের পেছনে টাটা তারা যেটা বলছেন একদম সরাসরি তাদের ওয়েবসাইট থেকে নেওয়া, তারা বলছেন যে তারা সাস্টেনেবিলিটি টার্গেট করছেন, ভারতের ক্লাইমেট অ্যাকশনকে মাথায় রেখে তারা কাজ করছেন, তারা ফিউচার রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য তৈরি, ফিউচার জেনারেশনের জন্য তারা কাজ করছেন। এটা হচ্ছে ট্রেন্ডের যারা কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্ট তাদের বক্তব্য। এবার ফুড অ্যান্ড গ্রসারির মধ্যে স্টার বাজার রয়েছে, যা তারা কি অফার করছে? তারা ভেজিটেবলস, ফ্রুটস, ডেয়ারি, নন ভেজিটেবল প্রোডাক্টস, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। এছাড়া তাদের ব্রুকার হোলসেল রয়েছে, সেটা স্টেপলস, প্রসেসড ফুড, কনফেকশনারি, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার প্রোডাক্ট, সফট ড্রিঙ্কস প্রভৃতি অফার করে। কাদেরকে অফার করে? কিরানা স্টোর্স, ট্রেডার্স, হোলসেলার্স, ছোট ছোট ব্যবসা, হোটেলস, রেস্টুরেন্টস, সবাইকে কেটার করে হচ্ছে এই ব্রুকার হোলসেলস যেটা আসছে। তার মানে একদিকে দাঁড়াচ্ছে হচ্ছে স্টার বাজার এবং 2 নম্বর হচ্ছে এই ব্রুকার হোলসেল। এই দুটো আসছে ফুড এবং গ্রসারির মধ্যে। ফ্যাশন এবং লাইফস্টাইলসে একটু আসার আগে একটু বুঝে নেওয়া দরকার যে এই যে টোটাল যে শেয়ার হোল্ডিং রয়েছে ট্রেন্ডে, তার 37.01% রয়েছে প্রমোটারদের কাছে। প্রমোটারদের বলতে কারা? অবশ্যই টাটা সন্স, 32.45% তাদের শেয়ার হোল্ডিং। 2 নম্বর টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড, লিস্টেড কোম্পানি, 4.28%। 27 বছরের পুরনো কিন্তু এই কোম্পানি। এইবার চলে আসি এদের বিভিন্ন যে ফ্যাশন ব্র্যান্ডসগুলো রয়েছে। একটা ফ্যাশন রিটেলিং যেটা তাদের ওন ফরম্যাট, এক হচ্ছে ওয়েস্ট সাইড যারা মোট 39% রেভিনিউ জেনারেট করে, এবং এদের কি ব্র্যান্ড রয়েছে? নিউঅন, স্টুডিও ফিট প্রভৃতি। এদের 232টা স্টোর রয়েছে এবং 91টার বেশি শহরে এরা ছড়িয়ে পড়েছে। 2 নম্বর জুডিও, সবচেয়ে বেশি রেভিনিউ আর্নার, 55% রেভিনিউ শেয়ার রয়েছে, 545টার বেশি স্টোর, ফিসকাল ইয়ার 2024-এর কথা বলছি, 164টার বেশি শহরে এরা ছড়িয়ে গিয়েছে এবং প্রত্যেক বছর এরা কয়েকশো করে নতুন স্টোর অ্যাড করছে। 3 নম্বর উৎসাহ, এটাও 3 নম্বর ব্র্যান্ড এই ফ্যাশন এবং লাইফস্টাইলের অন্তর্গত। এটা একটা মডার্ন ইন্ডিয়ান লাইফস্টাইল ফরম্যাট, এথনিক মানে আমাদের লোকাল যে এথনিক অ্যাপারেল রয়েছে সেটা, বিউটি প্রোডাক্টস, অ্যাক্সেসরিজ। এদের 22টা স্টোর ছিল ফিসকাল ইয়ার 2024-এ, 12টা শহরে এদের উপস্থিতি রয়েছে। 4 নম্বর মিসবু, আগে ল্যান্ডমার্ক বলে এদের নাম ছিল, সেটা নতুন নাম হয়েছে মিসবু। এরা জেনজি এবং মিলেনিয়ালসদের জন্য এরা বিভিন্ন ধরনের ফ্যাশন, বিউটি প্রোডাক্টস এরা অফার করে থাকে। 10টা স্টোর রয়েছে 6টা শহরে। আরেকটা হচ্ছে সামো, এরা লখনৌতে প্রথম এদের আউটলেট খোলে, এদের 2টো নতুন স্টোর হয়েছে মুম্বাই এবং ব্যাঙ্গালোরে। এখানে এরা লাক্সারি ব্র্যান্ড হিসেবে অপারেট করে, এথনিক ওয়্যার এরা অফার করে পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রে। এছাড়া তারা যাদের সঙ্গে টাই আপ করেছে ফ্যাশন রিটেলিং, যেটা অ্যালায়েন্স বলে, জারা এবং মাসিমো দুটি। জারার কথা এখানে কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এটা আমাদের বুঝতে হবে যে দেখুন জারা, পার্টিকুলারলি জারা এমন একটা কোম্পানি যেটা বিশ্বখ্যাত, অর্তেগা মানে তার বিলিয়নার, বিশ্বের অন্যতম বড় লোক, $100 বিলিয়ন এর পার্সোনাল ওয়েলথ রয়েছেন। তিনি অদ্ভুত একটা স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করেছিলেন। তিনি যে প্রোডাক্টসগুলো বিক্রি করতেন, যে পোশাকগুলো বিক্রি করতেন, সেটা মাত্র কয়েক মাসের জন্যে সেটা থাকতো স্টোরে, তারপর সেটা কিন্তু বের করে দেওয়া হতো, নতুন প্রোডাক্টকে নিয়ে আসা হতো এবং সমস্ত ছিল কিন্তু ইন হাউস, অর্থাৎ বাইরে থেকে তারা কোনো প্রোডাক্টের সঙ্গে কিন্তু তারা প্রোডাক্ট নিয়ে এসে তারা বিক্রি করতেন না। যেহেতু এটা খুব কম সময়ের জন্য বিক্রি হচ্ছে, অনেকটা যেরকম বুটিকে গিয়ে আপনার শাড়ি কিনছেন, অনেকটা সেরকম এক্সপিরিয়েন্স হয় জারাতে গিয়ে কেউ প্রোডাক্ট কিনলে। এই একই স্টাইলে একই স্ট্র্যাটেজি অ্যাডাপ্ট করেছিল ওয়েস্ট সাইড এবং জুডিও। তারা মাত্র কয়েক মাসের জন্য তাদের একটা বিশেষ ধরনের প্রোডাক্ট রাখে, তারপর সেই প্রোডাক্টটা তারা সেখান থেকে সরিয়ে দেন, নতুন স্টাইল, নতুন ইনোভেশন, নতুন প্রোডাক্টস তারা সেই জায়গায় নিয়ে আসে। বুঝতে পারছেন তো এর ফলে কি হচ্ছে? 1 নম্বর, যে তাদেরকে মানে বছরের শেষে গিয়ে দ্রুত তাদের স্টক ক্লিয়ারেন্স সেলে যেতে হচ্ছে না,
এদের সিজনাল কোনো কিন্তু ডিপেন্ডেন্সি নেই, অর্থাৎ বর্ষার সময় এই পোশাক পরা যাবে না সুতরাং এটা চলবে না, বা শীতকালে এই পোশাক পরা যাবে না এটা চলবে না, সেরকম কিছু নেই। শীতের জন্য শীতের পোশাক আসছে, গরমের জন্য গরমের পোশাক আসছে, বর্ষার জন্য বর্ষার পোশাক আসছে। কি দুর্দান্ত স্ট্র্যাটেজি! ঠিক যে কারণে ট্রেন্ড অন্যদের থেকে সম্পূর্ণভাবে তারা আলাদা নিজেদের প্রমাণ করে দিল, যে কন্টিনিউয়াস কাস্টমার্সরা দুটো জিনিস বুঝতে পারলেন, যে একই পোশাক রিপিটেড হবে না। তারা যে পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন বিশ্বের সবাই সেই একই পোশাক পরে ঘুরে বেড়াবেন না, অর্থাৎ নতুনত্ব রয়েছে, ইনোভেটিভ এবং একটা সেন্স অফ ডিস্টিংটিভনেস তৈরি হলো। আমি অন্যদের থেকে আলাদা, আমাকে দেখুন, এইটা তো সবার মধ্যে রয়েছে। এইটা তৈরি করতে পারা বিশেষ করে মধ্যবিত্ত মানুষের মধ্যে একটা দুর্দান্ত অ্যাচিভমেন্ট বলা চলে। প্রত্যেকটা মানুষ নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে ভালোবাসেন, তার মত প্রকাশ করতে ভালোবাসেন, নিজেকে আলাদাভাবে পরিচিত করতে ভালোবাসেন। সেই জায়গায় ট্রেন্ড নিজেকে পথিকৃত প্রমাণ করে দিল। হ্যাঁ, জারার হেল্প ডেফিনেটলি ছিল, কিন্তু ভারতবর্ষে তাদের এই ইনোভেশন মধ্যবিত্ত মানুষকে পাগলের মতন ভালোবাসতে সাহায্য করলো, বিশেষ করে ট্রেন্ড লিমিটেড। আর যেহেতু তারা আশীর্বাদ ধন্য ছিল টাটা গ্রুপের। বিভিন্ন যে এই ট্রেন্ডের যে বিভিন্ন অংশ কে কোনটা কেটার করে। প্রথম কথা, ওয়েস্ট সাইড প্রিমিয়াম ক্যাটাগরির জন্য 3,000 টাকার উপর পোশাক সেখানে বিক্রি হয়। তাছাড়া তাছাড়া যদি জুডিও বলেন, জুডিও 999 টাকা থেকে তাদের প্রোডাক্ট শুরু হয়। এইখানে যেটা ব্যাপার দাঁড়াচ্ছে, তার মানে ইজি অ্যাক্সেস। এমন এটাও কিন্তু অ্যাপিল করছে হচ্ছে জেনজি এবং মিলেনিয়ালসদের জন্য, যারা বেশি দিনের জন্য একটা পোশাক পরতে পছন্দ করে না, কয়েক মাসের জন্য পর তাদের কাছে পোশাকটা পুরাতন হয়ে যায়, তখন তারা নতুন পোশাকের জন্য খোঁজে। এমন একটা পোশাক হলে তাদের যা বাবা মা তারা ব্যতিব্যস্ত হন, খুব স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে ওঠেন, খারাপ লাগে তাদের যে একটা পোশাক যে তিনি কিনে দিচ্ছেন সেটা পরবর্তীকালে তারা পড়তে চাইছে না, তারা অ্যাফোর্ড কিভাবে করবেন। অর্থাৎ যে একই পোশাক যেটা 3,000 টাকায় হয়তো অন্যান্য স্টোরে বা রিটেল স্টোরসে পাওয়া যেত, সেই একই পোশাক 1,000 টাকায় পাওয়া গেলে সেক্ষেত্রে একটা জায়গায় দুটো কিনে দিতে হয়তো একজন অভিভাবকের ততখানি কষ্ট হবে না, খরচও বেশ কিছুটা কমবে। এইটা কিন্তু যারা অভিভাবক তাদের মনও কিন্তু জয় করে ফেললো ট্রেন্ড। তাদের যে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিসগুলো একটু বলি। অ্যাগ্রেসিভ এক্সপ্যানশন তারা করেননি, তারা প্রত্যেক বছর বিপুল পরিমাণ তারা স্টোর বৃদ্ধি করবেন, তারা এমনটি করার চেষ্টা অবধি করেননি। তার ফলে 2000 থেকে 2017-র মধ্যে যদি দেখেন, তারা মাত্র কয়েকশো স্টোর তারা খুলেছিলেন। ওয়েস্ট সাইডের যদি সংখ্যা দেখেন, খুব মানে তার সেটা কিন্তু ডাবল ডিজিটের নিচে, খুব বেশি হলে 6টা বা 7টা স্টোর তারা প্রত্যেক বছর গোটা ভারতবর্ষে খুলেছিলেন। 2007 থেকে যখন টাটা গ্রুপ তথা ট্রেন্ড লিমিটেড বুঝতে পারলেন যে এইবার ভারতীয় ইকোনমি এক্সপ্যান্ড করার মুখে, ভারতীয় ইকোনমি দুর্দান্ত মানে এক্সপ্যানশন দেখবে, বিশ্ববাসী তার দিকে তাকিয়ে থাকবে এবং কনজাম্পশন বৃদ্ধি হবে, তখন কিন্তু আস্তে 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 তারা তাদের কেবলমাত্র স্টোর বাড়াতে শুরু করলেন না, একই সঙ্গে কিন্তু তারা তাদের রেভিনিউ এবং প্রফিটেবিলিটিটাও ক্রমাগত বাড়িয়ে যেতে শুরু করলেন। এবং আরেকটা কারণে ট্রেন্ড এতখানি জনপ্রিয়তা পেয়ে গেল, সেটা হচ্ছে এরা টাটা গ্রুপের অংশ, এবং টাটা গ্রুপের যে বিশ্বস্ততা রয়েছে, তাদের যে প্রোডাক্ট কোয়ালিটি রয়েছে, মানে জনগণ তারা জানেন যে টাটা গ্রুপ যখন কোনো প্রোডাক্ট ভারতবর্ষে নিয়ে আসেন, সেই পণ্যের মান কখনো খারাপ হবে না, এবং তারা সুলভ মূল্যে দিচ্ছেন, এবং যে মূল্যে দিচ্ছেন সেটা জাস্টিফায়েবল হবে এবং সেটা ন্যায্য মূল্যে পাওয়া যাবে। এই গভীর বিশ্বাসটা জনমানুষের যে তৈরি হয়েছে, এই মিথটা যেটা তৈরি হয়েছে, সেইটাকে প্রতি কিন্তু জাস্টিস করতে সক্ষম হয়েছে ট্রেন্ড লিমিটেড। এছাড়া যদি বলা যায় যে, যদি দেখেন যে টাটা গ্রুপের যে এই প্রিমিয়াম পাওয়ার, সেখানে কিন্তু তারা কোনো ধরনের ডিসকাউন্ট দেন না। কি জুডিও বলুন, কি উৎসব বলুন, কি ওয়েস্ট সাইড বলুন, এরা কিন্তু কোনোভাবেই কোনো ডিসকাউন্ট দেন না। কোনো সিজনাল সেল হয় না, কোনো গ্র্যান্ড ফেস্টিভ্যাল সেল হয় না, তবুও মানুষ পাগলের মতন তাদের যে স্টোরসগুলো সেখানে গিয়ে কিনছে। এদের অনলাইন প্রেজেন্স নেই বললেই চলে, অর্থাৎ ই রিটেলিং এর ক্ষেত্রে টাটা গ্রুপের প্র্যাকটিক্যালি কোনো মার্কেটই নেই। যে জায়গায় বাজিমাত করে গিয়েছে রিলায়েন্স রিটেল, বাজিমাত করে গিয়েছে অ্যামাজন বা ফ্লিপকার্টের মতন কোম্পানিসগুলো, কেন তাহলে টাটা গ্রুপ তারা অনলাইন রিটেলিং এ ঢুকতে চায়নি? এর পেছনে কিন্তু একটা কনসাস স্ট্র্যাটেজি রয়েছে। প্রথম কথা, তারা নো ডিসকাউন্টে বিক্রি করছেন, মানে তারা ন্যায্য মূল্যেই বিক্রি করছেন এবং তারা কাস্টমারকে ঠকাবেন না, এই প্রতিশ্রুতিটা একদম জনমানুষের মধ্যে গেঁথে যাচ্ছে। অন্যান্য রিটেল স্টোর যখন একটা হেভি ডিসকাউন্ট দিয়ে তাদের প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করছে, জনমানুষের এইটা তৈরি হচ্ছে যে এরা ডিসকাউন্ট দিচ্ছে, মানে এরা ইচ্ছা করলে এরা মারাত্মক প্রফিট রেখেই এরা ডিসকাউন্ট দিচ্ছে, প্রয়োজনে এরা আরো দাম কমাতে পারে। কিন্তু টাটা গ্রুপ ট্রেন্ড যখন কোনো ডিসকাউন্ট দিচ্ছে না, ওয়েস্ট সাইড বা যদি বলেন যে জুডিও কোনো ডিসকাউন্ট দিচ্ছে না, তার মানে টাটা গ্রুপ বা ট্রেন্ড ডেফিনেটলি তারা ন্যায্য মূল্যে বিক্রি করছে। এবং যদি এরপরেও তারা ডিসকাউন্ট দিতে চান অনলাইনে বা কোনো ফেস্টিভ্যাল সেল করতে চান, সেক্ষেত্রে তারা লসের মুখে পড়বেন। অর্থাৎ মিনিমাম প্রফিট মার্জিন দেখেই তারা তাদের কিন্তু প্রোডাক্টস কিন্তু বাজারে ছাড়ছেন। এটাও মানুষকে দারুণভাবে আকর্ষিত করেছিল।
এইবার চলে আসি হচ্ছে যে তাহলে আমাদের যদি জানতে হয় যে ট্রেন্ডের ক্ষেত্রে এর মোড কি, মোড অফ সেফটি কি, পরীক্ষা কি, পরীক্ষা মানে তার দিনে তারা ডেফিনেটলি কম্পিটিশনের মুখে পড়বে, কিন্তু তাদের চারিদিকে এমন একটা পরীক্ষা রয়েছে, খাল রয়েছে, যেটা তাদের যে কোনো কম্পিটিশনের থেকে প্রোটেক্ট করবে। সেটা কি? প্রথম কথা হচ্ছে অন্যান্য রিটেল স্টোর্সগুলোর যদি দেখেন, সেক্ষেত্রে বুঝবেন যে এই অন্যান্য রিটেল চেইনগুলো তারা কেবলমাত্র নিজেদের প্রোডাক্ট বিক্রি করে তা নয়, তারা ব্যাপক অ্যাকুইজিশন করে অন্যান্য প্রোডাক্টস তারা বিক্রি করে এবং প্রয়োজনে অন্যদের বিদেশি প্রোডাক্টসগুলো তারা নিজেদের স্টোরে বিক্রি করে। তার ফলে কি তাদের প্রফিট মার্জিন কম থাকে, হয়তো 20 থেকে 25%। এইখানে টাটা যেটা করেছেন, জুডিও বা ওয়েবসাইট, তারা কোনোভাবেই তারা এই ধরনের বাইরে থেকে প্রোডাক্ট বিক্রি করে না নিজেদের স্টোরে। সম্পূর্ণ ইনহাউস প্রোডাকশন, সম্পূর্ণ ইনোভেটিভ প্রোডাকশন, নিজেরাই প্রোডাক্ট তৈরি করছেন, নিজেরাই বিক্রি করছেন, বাইরে থেকে কোনো প্রোডাক্ট তাদের লিওর করতে পারছে না, হাই প্রফিট মার্জিন রেখে তারা বিক্রি করতে কিন্তু সক্ষম হচ্ছেন। এইটাই হচ্ছে তাদের মোড অফ সেফটি, হাই মার্জিন। ব্র্যান্ড লয়্যালটি, ট্রেন্ডের নামের সঙ্গে যেহেতু টাটা একত্র, তার ফলে যখনই তারা বুঝতে পারছেন যে ট্রেন্ড লিমিটেড হচ্ছে বেসিক্যালি টাটা প্রোডাক্ট, জুডিও বেসিক্যালি একটা টাটা প্রোডাক্ট, বা ওয়েবসাইট বেসিক্যালি একটা টাটা প্রোডাক্ট, সঙ্গে সঙ্গে তাদের মনের মধ্যে একটা জিনিস সাবকনসিয়াসলি কাজ করছে, বিশ্বস্ত প্রতিষ্ঠান, বহু প্রাচীন একটি প্রতিষ্ঠান, মানুষের সঙ্গে কখনো তারা অন্যায় করেননি। এইটা যখনই তাদের মধ্যে প্লে করছে, তারা কিন্তু এই কোম্পানিটার দিকে তারা ছুটে যাচ্ছেন, এই কোম্পানির প্রোডাক্টসের দিকে তারা ছুটে যাচ্ছেন এবং তারা ফিজিক্যালি সেখানে তাদের স্টোরগুলোতে উপস্থিত হচ্ছেন, অর্থাৎ সশরীরে উপস্থিত হচ্ছেন, ঠিক যেই জায়গায় অন্যরা মানে অনলাইন তারা কমার্সগুলোর সাহায্যে বা ই রিটেলিং এর মাধ্যমে তারা বিভিন্ন প্রোডাক্টস ক্রয় করেন। টাটার এই ক্ষেত্রে, এই কোম্পানির ক্ষেত্রে তারা কিন্তু সশরীরে গিয়ে সেখানে উপস্থিত হয়ে তারা প্রোডাক্ট বাছাই করে তারা কেনাকাটা করেন। মানে কি লেভেলের গ্রহণযোগ্যতা থাকলে বা কনজিউমার ট্রাস্ট থাকলে একটি কোম্পানি এই আজকের দিনের হাই টেকনোলজির দিনেও এইভাবে ফিজিক্যালি অপারেট করতে পারে, সেটা প্রমাণ করে ছেড়ে দিচ্ছে কিন্তু ট্রেন্ড। এটার প্রথম কথা বলে দিই, এর প্রফিট মার্চ 2022 ছিল মাত্র, মানে কেবলমাত্র 2022 সাল অবধি মাত্র 35 কোটি টাকা। ঠিক দেখেছেন, ঠিক শুনেছেন, মাত্র 35 কোটি টাকা। মার্চ 2025 অবধি, অর্থাৎ 24-25 যদি এই সময়কালটা দেখেন, 1534 কোটি টাকায় প্রফিট পৌঁছে গেছে, 1534 crores। কত গুণ বেড়েছে? 30 গুণের ওপর তাদের প্রফিট বৃদ্ধি হয়েছে, ভাবা যায় মাত্র 3 থেকে 4 বছরের মধ্যে। এবং এদের সেলস মার্চ 2014 সালে 11 বছর ধরে তাদের কি বিপুল বৃদ্ধি হয়েছে, মাত্র 2333 কোটি টাকা তাদের বিক্রি বাটা ছিল। মার্চ 2025-এ তাদের বিক্রি টোটাল সেলস বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 17,135 কোটি টাকা। মানে 7 গুণের বেশি সেলস বিক্রি হয়েছে, মানে সেলস বৃদ্ধি পেয়েছে মাত্র 11 বছরে। কোন কোম্পানিটা ভেবে দেখুন তো এই ধরনের গ্র্যান্ড অপারেশন করছে? এর প্রফিট নিয়ে একটু আলোচনা করা যাক। 2014 সালে, মানে 13-14-তে তাদের 19 কোটি টাকা লস হয়েছিল, সেইটা বৃদ্ধি পেয়ে দাঁড়াচ্ছে মার্চ 2025-এ 1534 কোটি টাকা। কম্পাউন্ডেড সেলস গ্রোথ বিগত 10 বছরে 22% হারে, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ গত 10 বছরে 48% হারে, গত 5 বছরে 38% হারে বৃদ্ধি পেয়েছে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ বৃদ্ধি পেয়েছে গত 5 বছরে 72% হারে। মানে জাস্ট স্টুপেন্ডাস গ্রোথ যদি বলা যায় সেটাই। এইবার যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে তাহলে ট্রেন্ডে এই লাস্ট ট্রেডিং দিন শুক্রবার 11% ওপর কেন প্রফিট, মাফ করবেন, কেন তার শেয়ারের দাম ক্র্যাশ করলো? অর্থাৎ একটা টাটা গ্রুপ কোম্পানির শেয়ারের দাম 11%-এর ওপর কমে যাচ্ছে একদিনে, অভাবনীয়, এক্সেপ্ট ব্ল্যাক সোয়ান ডে, সেটা বাদ দিন। তার কারণটা কিছু নয়, তার কারণটা যেটা দাঁড়াচ্ছে, যদি খেয়াল করে দেখেন, বিগত 3 বছর ধরে এর প্রাইস টু আর্নিংস ট্রেডিং 300-র ওপর, অন অ্যান অ্যাভারেজ 300-র ওপর ছিল, এবং বিগত 1 বছরে সেটা 160-এর ওপর তার ট্রেডিং প্রাইস টু আর্নিংস রেশিও ছিল। মানে খুব সহজ ভাষায়, যদি কোম্পানি যদি তার প্রফিটকে ডাবল করতে হয়, নেক্সট 160 বছরের মধ্যে তারা প্রফিটকে ডাবল করতে পারবে। এইটা একটা বেসিক, মানে ট্রেডিং প্রাইস আর্নিংস রেশিও তাই বলে। বাস্তবে তা হয় না, সেটা আলাদা ব্যাপার। অত্যন্ত চড়া প্রাইস টু আর্নিংস এর ট্রেড করছিল, তার কারণ যারা ইনভেস্টার্স তারা বিপুল পরিমাণ দিতে, মানে প্রিমিয়াম দিতে রাজি ছিলেন এই কোম্পানির জন্য। এইবার কিছুদিন আগে তাদের একটা জেনারেল মিটিং হয়, সেখানে তারা বলেন যে তাদের প্রজেক্টেড তাদের যে সেলস গ্রোথ সেটা খুব বেশি হলো 25% বেশি হবে না। তার মানে কি হলো, 35% হারে, 35 থেকে 37% হারে তাদের সেলস গ্রোথ হচ্ছিল, সেটা এতখানি কমে যাবে, মানে বিশেষ করে তখন ট্রেন্ড যখন নিজেরা বলছেন, এইটা বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করলো। যদি সেলসই বৃদ্ধি না হয়, তার মানে প্রফিট বাড়ার আশা কম, এটাই তাদের মনে হলো।
এবং যেহেতু ট্রেন্ড নিজেরা তারা বলছেন, ঘোষণা করছেন, ফলে একটা ক্র্যাশ করলো শেয়ার প্রাইস। 2 নম্বর হচ্ছে নুভামা ওয়েলথ, তারা এই কোম্পানিটাকে ডাউনগ্রেড করলো ফ্রম বাই টু হোল্ড, অর্থাৎ এখন কেনা যাবে না, কেবল হোল্ড করে বসে থাকুন। মানে খুব সহজ ভাষায় বিনিয়োগকারীরা বা মার্কেট তারা কোনো একটা অজুহাত চাইছিলেন যাতে ট্রেন্ডে একটা কারেকশন আসে, কেন এত হাই প্রাইস টু আর্নিংস রেশিওতে কোনো কোম্পানি গ্রোথ খুব স্বাভাবিকভাবে সাস্টেনেবল নয়। প্রথম কথা বলে দিই যে এই কোম্পানিটাকে নিয়ে আলোচনা করছি কেবলমাত্র ফর এডুকেশন পারপাস। আমার বা আমার পরিবারের কোনো ট্রেন্ডে হোল্ডিং নেই, আমাদের কোনো ভেস্টেড ইন্টারেস্টে কিন্তু নেই, এটা প্রথমে বলে দেওয়া দরকার। এবং টাটা গ্রুপের বিশেষ করে ট্রেন্ড আমাকে কোনো অর্থ দেয়নি তাদের এই কোম্পানিটাকে নিয়ে আলোচনা করার ক্ষেত্রে, এটা হচ্ছে কিন্তু স্ট্যান্ডার্ড ডিসক্লোজার। মোটের ক্ষেত্রে তারা না নিজেরা ফিজিক্যাল স্টোর খুলছিলেন না বা পারচেস করছিলেন না বা কনস্ট্রাক্ট করছিলেন না, মানে জুডিও বলুন, ওয়েবসাইট বলুন। টাটা গ্রুপের এই কোম্পানি ট্রেন্ড কি করে থাকে, তারা ফ্র্যাঞ্চাইজি মডেলের উপর ফোকাস করে। কিরকম, যে তারা বিভিন্ন কোম্পানি মানে বিভিন্ন যারা ওনার্স রয়েছেন ফিজিক্যাল স্পেসের, অর্থাৎ যাদের বিল্ডিংস রয়েছে তাদেরকে বলে যে সমস্ত খরচ তোমাদের বিল্ডিং তোমরা দেবে, ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু তোমরা দেবে, আমরা তোমাদের কেবল তোমাদের বিল্ডিংয়ে আমরা ব্যবসা করার সুযোগ দেবো। তার মানে যেটা দাঁড়ালো, আলাদাভাবে টাটা ট্রেন্ডকে বিল্ডিং তৈরি করার জন্য কোনো খরচা করতে হচ্ছে না, এবং একটা বিল্ডিং মানে অন্তত সেখানে ছোট বিল্ডিংও যদি ধরি 5 থেকে 6 কোটি টাকার তার খরচা রয়েছে। 2 নম্বর হচ্ছে বড় যদি করে, খুব বড় করে আকারে যদি তারা করতে চায়, সেখানেও অন্তত 100 থেকে 150 কোটি টাকার ব্যাপার দাঁড়ায়। সুতরাং এবং সেটা একটা টাইম কনজিউমিং। সুতরাং অলরেডি কনস্ট্রাক্টেড ফিজিক্যাল স্পেস যদি তারা ফ্র্যাঞ্চাইজি হিসাবে দেয়, সেক্ষেত্রে তাদের কিন্তু অতিরিক্ত হেডেক নেই, তাদের কোনো বাড়ি ভাড়া নেওয়ার কোনো আলাদাভাবে প্রশ্ন নেই। 2 নম্বর হচ্ছে তাদের বাড়ি কেনা বা জমি কেনার ক্ষেত্রে কোনো কিন্তু হ্যাজার্ডস নেই। এইটা আরেকটা দুর্দান্ত মডেল, যেটার উপর বেস করে ট্রেন্ড কিন্তু দারুণ সাকসেসফুল হয়ে উঠল। এইবার আমরা একটুখানি রেভিনিউ নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে ট্রেন্ডের মোট রেভিনিউর 55% অফার করে হচ্ছে জুডিও, 40% অফার করে হচ্ছে ওয়েবসাইট, এবং বাকি 5% অন্যান্য ছোট ছোট যে ব্র্যান্ডসগুলো সেইটা। এইবার দেখুন, নুভামা ডাউনগ্রেড করেছে বটে এই কোম্পানিকে, কিন্তু মর্গান স্ট্যানলে এটাকে আপগ্রেড করেছে, এবং 25 জন অ্যানালিস্টের মধ্যে 8 জন অ্যানালিস্টই তারা বাই কল দিচ্ছেন এই কোম্পানিটা। এটা আমার বক্তব্য নয়, এটা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি নিয়েছি। এবং বিগত এই 2025-এ ট্রেন্ডের দাম প্রায় 22% নেমে গিয়েছে। এদের 52x হাই প্রায় 8,000 টাকার উপর ছিল, এখন সেখান থেকে কিন্তু বেশ খানিকটা কারেকশন হয়েছে। তার সত্ত্বেও কিন্তু এটা হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে, এইটুকুনি বলা যেতে পারে। সুতরাং বুঝতেই তো পারছেন যে এই উল্কার গতিতে যে টাটা গ্রুপের এই শেয়ারের দাম বৃদ্ধি পেল, এক বিশ্বাসযোগ্যতা। 2 নম্বর হচ্ছে একদম যারা লোয়ার পিরামিডে, অর্থাৎ যারা মধ্যবিত্ত মানুষ বা ইকোনমিক্যালি চ্যালেঞ্জ মানুষ, তাদের কাছে পৌঁছে যাওয়া। 3 নম্বর হচ্ছে অতিরিক্ত মার্কেটিংয়ে খরচ না করা, নতুবা এরা কিন্তু ওয়ার্ড অফ দ্য মাউথ, মানে মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে ট্রেন্ডের কাহিনী, ওয়েবসাইটের কাহিনী, জুডিওর কাহিনী। তারা আলাদা করে খেয়াল করে দেখবেন যে খুব বেশি টাকা খরচ করেন না কিন্তু নিজেদের প্রোডাক্টস অ্যাডভার্টাইজ করার জন্য। যাই হোক, এখানেই শেষ করব। হ্যাঁ, এদের মূল কম্পিটিটরের কথা না বললে অল্লাই হয়। এদের মূল কম্পিটিটর আপনারা ঠিকই ধরেছেন, রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড। রিলায়েন্স রিটেলের এরা কিন্তু সবচেয়ে বড় কম্পিটিটর। রিলায়েন্স এদের ভয় পায়, সম্মান করে, কিন্তু রিলায়েন্স রিটেল আরো হিউজ একটা কোম্পানি, এটা বলা যেতে পারে, যেখানে প্রায় 2 লক্ষ কোটি টাকার এদের মার্কেট ক্যাপিটাল। রিলায়েন্স সেই জায়গাটায় কিন্তু বলতে গেলে রিলায়েন্স যদি ইন্ডাস্ট্রিজের কাছে দেখেন, সেটা অলরেডি $100 বিলিয়ন উপর, 8 লক্ষ কোটি টাকা, মানে 8,50,000 কোটি টাকার উপর কিন্তু অলরেডি তার ভ্যালু, মানে বিশেষজ্ঞরা তার ভ্যালুয়েশন করছে। এছাড়া এরা লার্জেস্ট রিটেলার, রিলায়েন্স রিটেল 3,06,848 কোটি টাকা ফিসক্যাল ইয়ার 24-এ অলরেডি তাদের রেভিনিউ চলে এসেছে। 18,836টা স্টোর রয়েছে, মানে এটা আনপ্যারাল, মানে এদের সঙ্গে মানে সেই অর্থে তুলনা করাটাই উচিত না। সমস্ত জায়গায় রয়েছে, গ্রসারি, ইলেকট্রনিক্স, ফ্যাশন, ফার্মা। কোনোদিন আমরা রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের বিভিন্ন ব্যবসা নিয়ে আলোচনা করব, এবং কি রকম ইনফ্লুয়েন্সের ভারতীয় জনগণের ওপর তৈরি করে রেখেছে সেটা নিয়েও আলোচনা করব। এদের সঙ্গে তুলনা করার অর্থ কাউকে বড় বা ছোট করা না, এইটাই প্রমাণ করা যে টাটা বা ট্রেন্ডের কি রেপুটেশন রয়েছে, যার ফলে এদের সবচেয়ে বড় কম্পিটিটার্সরাও এদেরকে এই লেভেলে শ্রদ্ধা করে থাকে। এইবার শেষ করছি, আপনাদের একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কথা বলেছিলাম, একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করাটা আমার মনে হয় আমাদের উচিত। আসলে একটু ট্রেন্ড লিমিটেডের তাহলে ফান্ডামেন্টালসটা আলোচনা করে নিই। মার্কেট ক্যাপিটাল 1,93,954 কোটি টাকা। এদের 52x হাই ছিল 8,346 কোটি টাকা, 52x ছিল 4,488 টাকা। স্টক পি হাই রয়েছে, আগেই বলেছি 135। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দুর্দান্ত 30.7। রিটার্ন অন ইকুইটি 30.1, আউটস্ট্যান্ডিং। প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও একটু চড়া, বুঝতেই পারছেন, 1.86। ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো 2,168 কোটি টাকা বিগত 5 বছরে। এবার রিটার্ন অন অ্যাসেটস ইমপ্রেসিভ 17.3%। অ্যাসেট টার্ন ওভার খুবই ভালো 2.07।
এবং এদের ডেট টু ইকুইটির নাম মাত্র 0.41। ডিভিডেন্ড ইল্ড নাম মাত্র ডিভিডেন্ড ইল্ড দেয়, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ না। অত্যন্ত হাই গ্রোথ কোম্পানি, সেই ডিভিডেন্ড যে কম দেবে সেটাই বলা বাহুল্য। 0.09। যাই হোক, এখানে শেষ করবো। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস ব্যক্তির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। যে কোম্পানিটার নাম করলাম কেবলমাত্র কিন্তু ফর এডুকেশনাল পারপাস বা ইলাস্ট্রেশন হিসাবে। আমার কথা শুনে যদি এই কোম্পানিতে আপনারা বিনিয়োগ করতে যান, বা সেক্ষেত্রে আপনারা বিপদে পড়তে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের এই ধরনের এপিসোড তাদের জীবনে কিছুমাত্র মূল্য অ্যাড করবে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।